আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা দেখেছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ ডক্টর রেফাত আহমেদ। এই ফুল কোর্ট সভা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল জেগেছে এবং এখানে কি আলোচনা হবে। আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা আপিল বিভাগের শুনানি চলছে। অনেকেরই ধারণা যে আগামীকাল যে ফুল কোর্ট সভা ডাকা হয়েছে সেখানে এই তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আলোচনা হবে। যারা ফুল কোর্ট সভা সম্পর্কে ধারণা রাখেন তারা নিশ্চয়ই জানেন যে এটি মূলত এই বিচারপতিদের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। এখানে কখনোই মানে ইন জেনারেল কখনোই এখানে কোনো আদালতের বিচারাধীন কোনো মামলার রায় নিয়ে এখানে আলোচনা হয় না। সুতরাং আপনারা যারা ভাবছেন যে আগামীকাল ফুল কোর্ট সভায় চলমান এই আপিল বিভাগের শুনানির এই মামলা নিয়ে আলোচনা হবে, বিকজ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ রয়েছে এবং শোনা যাচ্ছে যে ডক্টর ইনুস যে কোনো দিন চলে যাবে এবং তার পরিবর্তে একটা তত্ত্বাবধায়ক সরকার আসার সম্ভাবনা রয়েছে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে সেটি নিয়েও এখন কিন্তু চারিদিকে আলোচনা চলছে। এই প্রেক্ষিতে এই ফুলকোট সভা নিয়ে স্বভাবতই আমরা যারা আম জনতা, যারা বিস্তারিত খোঁজ রাখি না বা নিয়ে জানি না, তাদের অনেকেরই ধারণা ছিল যে আগামীকাল বিকেল ৩টায় এই সভাটি ডাকা হয়েছে। এটি হাইকোর্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে ৪ নম্বর বিল্ডিং এর দোতলায় কনফারেন্স রুমে মিটিং। এখানে কি আলোচনা হবে এটি ওয়েবসাইটে জানিয়েছেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার প্রশাসন ও বিচার মোহাম্মদ আসিফ ইকবাল। তিনি তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই ফুল কোর্ট সবার ব্যাপারে বলা হয়েছে। আমি বিভিন্ন সূত্রে আগ্রহের জায়গা থেকে জানবার চেষ্টা করেছি, যতদূর জেনেছি বেসিক্যালি ২০২৬ সালের একটা বর্ষপঞ্জি, মানে পুরো ক্যালেন্ডার অ্যাক্টিভিটিস এগুলো ঠিক করা হবে। নিম্ন আদালতে বেশ কিছু ইস্যু জমা হয়েছে, তার মধ্যে নিম্ন আদালতের যেসব বিচারকরা রয়েছেন তাদের পোস্টিং, তাদের প্রমোশন, এটি নিয়ে আলোচনা হবে। আর সম্ভবত আরেকটি বিষয়, আপনারা জানেন যে গত ১৫ মাসে ১৮ জন বিচারক নিম্ন আদালতের তারা চাকরি হারিয়েছেন এবং তাদের অনেকের বিরুদ্ধেই দুদকের তদন্ত চলছে। এই যে বিচারকদের বিরুদ্ধে দুদকের তদন্ত, মামলা, এটি সামগ্রিকভাবে বিচার বিভাগের উপরে, ইমেজের উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলছে, আগামীতে ফেলতে পারে এবং বিচারকদের মধ্যেও এই নিয়ে অনেক কানাঘুষা রয়েছে। আমি ধারণা করছি এবং আমার সূত্র যতটুকু জানিয়েছে আগামীকাল এই বিচারালয়ের অস্থিরতা, এই দুদক, নিম্ন আদালতের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আর মাত্র একদিন বাকি, কাল আমরা জানতে পারবো সরকার বিষয়ক রায়ের যেটা সেটা আলাদা থাকবে। আগামীকাল ফুল কোর্ট সভায় এটি আলোচনা হবে না। কোথা দিয়ে শুরু করব আর কোথা দিয়ে কোথায় শেষ করব তাই নিয়ে আমি খুব দ্বিধা বিভক্ত। এখন এপারে চঞ্চলতা, প্রচুর উত্তেজনা, প্রচুর ছোটাছুটি, আর ওপারে পালানোর হিড়িক। কে কোথায় কবে কখন কোথা দিয়ে পালাবে তার সব যোজনা হচ্ছে, পরিকল্পনা হচ্ছে। তা আমি ওই এপারের ব্যাপার আর ওপারের ব্যাপার নিয়ে একটু পরে আসছি। আগে বলবো আমি কালকে যে বিদায় সভার অনুষ্ঠান ছিল আলী রিয়াজের, দেখে আমার খুব কষ্ট লেগেছে। এখন এর সঙ্গে তুলনা কিরকম করা যায় জানেন? কারুর বাড়িতে আত্মীয় পরিজন মারা গেছেন, বাড়ির কিরকম অবস্থা হয়, শোকস্তব্ধ, কেউ ফুঁপিয়ে কাঁদছেন, কেউ অঝরে কাঁদছেন। আমি দেখলাম যে ২-৪ জনের চোখে প্রায় জল চলে এসছে। মানে দেখলাম মানে কি, আমি শুনলাম যারা ওখানে ছিলেন, তারা যে ব্রিফিংটা আমায় দিয়েছেন তারাই আমায় এটা বললেন। এখন সেখানে আমাদের ডক্টর ইউনুস, তিনি ২-৪টি কথা বলে তিনি থম মেরে বসে যান। তারপর শুরু করে আমাদের রাজবীর শফিক। সে তো একেবারে হাত জোর করে, স্যার আমাদের যা ভুল ত্রুটি হয়েছে আমাদের ক্ষমা করে দেবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা বিফল হয়েছি, আমাদের আপনি ক্ষমা করে দেবেন ভুল ত্রুটি। আপনি আমাদের ছেড়ে সবাইকে চলে যাচ্ছেন, চোখে জল এসে গেছেন। আমার এত কষ্ট হচ্ছিল, আমি তখন নিজামির গামছাটা খুঁজছিলাম, যে ৯ বছর আয়নাঘরে ছিল না, তারপর নতুন গামছাটা নিয়ে এলো। আমি নিজামির গামছাটা খুঁজছিলাম, যে আমার তো চোখের জলে তো আমি তো ভেসে যাবো। এখন এখন তো গাম কেঁদে ভাসিয়ে দেয়, এরকম অবস্থায় যেন বাপ চোদ্দপুরুষ ছেড়ে চলে যাচ্ছে। এরপরে আবার একজন বলে ওঠেন, স্যার আপনি তো যাচ্ছেন, তাহলে পরে আমাদের কি হবে? আবার ২-১ জন বলেন, আমাদের জন্য একটু আপনি রাস্তা দেখুন, আমাদের একটু ব্যবস্থা করে দিন।
তো আলী রিয়াজ তো কোনো কথা টথা বলেনি, সে এখন পালাতে পারলে বাঁচে। আজকে তার যাওয়ার কথা ছিল, সে আজকে যাচ্ছে না। এখানেই একজন রয়েছেন, এই ঐক্যমত্য কমিশনের এক রয়েছেন, মহাশয় রয়েছেন, তার বাড়িতে একটা নৈশভোজ আছে। সেই নৈশভোজটি তিনি অ্যাটেন্ড করবেন। অ্যাটেন্ড করে উনি কালকে এই 9টা সাড়ে 9টার দিকে রাত্রিবেলা উনি ফ্লাইট ধরে সোজা আমেরিকা। রইল ভোলা, তুললো ঝোলা, চললো ভোলা। ভোলা যা করার তো ভোলা করে দিয়েছে। সরকারের বেশ কয়েক কোটি টাকা খরচা করে জলাঞ্জলি দিয়ে তারপরে তো তিনি ঝোলা তুলে চলে যাচ্ছেন। তার কি দায়বদ্ধতা আছে বাংলাদেশের প্রতি? তার কোন দায়বদ্ধতা আছে? এখানে আবার আমাদের আপনাদের খলিলুর রহমান, তিনি 9 তারিখ অথবা তিনি 10 তারিখ যাচ্ছেন। এখন তারপরে সব কান্না রোল উঠবে, ও মাঝি আমাকে ফেইলা যাই হোক যাই কই, একটা গান ছিল না, সেই গানের দুকলি আমার মনে পড়ে গেল। আমি প্রায় কেঁদে শুনে, আমি যখন শুনছি প্রায় আমি চোখ দিয়ে আমার ঝরঝর করে জল পড়ার মতো অবস্থা। আরে এদের কি দুর্গতি! এক, আমেরিকা হাত তুলে নিয়েছে, তারপরে এদের যে এই অবস্থা, কান্নাকাটি ছুটে গেছে, দম ছুটে গেছে। এরা কি আমেরিকায় ভরসাই করেছিল? ওই যে 7 সিস্টার নিয়ে নেবে, তারপর ভারতে 50 লক্ষ জেহাদি ঢোকাবে, অনেক কিছুই তো শুনলাম, মেরে পাট করে দেবে, উপযুক্ত জবাব দেবো। সব জবাব টবাব সব চলে গেছে, এখন সব পালানোর রাস্তা খুঁজছে। এ বলছে আমায় নিয়ে চলুন, ও বলছে আমার জন্য একটা রাস্তা বার করে দিন, ও বলছে আমার একটু ব্যাপারটা একটু দেখে দেবেন। এই তো চলছে এখন উপদেষ্টাদের মধ্যে। এখন 3 জন উপদেষ্টার কিন্তু এখনো জ্বর সারেনি, আর বাকি 5 জন যারা প্রেসে রয়েছেন তাদেরও পেট খারাপ এবং জ্বর। ডক্টর ইউনূসেরও জ্বর বহাল আছে। সেটা আমি বলেছি, সেটা ভয়ও হতে পারে, অথবা ঠান্ডা গরমেও লাগতে পারে, জ্বর হতে পারে। আজকে সকালে আবার একটা বৈঠক ছিল, ব্রিফিং করার কথা ছিল, সেটা হচ্ছে আমাদের ডক্টর ইউনূসের। তিনি ব্রিফিং করেননি। ব্রিফিং করতে কে এসেছিল? ব্রিফিং করতে এসেছিলেন আমাদের প্রফেসর সাহেব আসিফ নজরুল। শুকনো কেটো কেটো মুখে এক পাতা লেখা একটা বক্তৃতা, তার মধ্যে ঐক্যমত্য কমিশন সম্পর্কে উনি বলেছেন যে 7 দিন সময় দিলাম, এবার নেতারা বিভিন্ন দল তার নিজেদের মধ্যে ওই করব। উনি করে প্রশ্নের উত্তর দেননি। সব থেকে মজার ব্যাপার হলো ডাস্টবিন শফিক, যে এত লাফাতো, যে কথায় কথায় স্টেটমেন্টের একেবারে ফুলঝুরি ঝরাতো, তাকে দেখলাম মুখ কাঁচু মাচু করে এখন টিভিতে একটা আমরা ভিডিও দেখছিলাম এখন টিভির, সেখানে দেখলাম তিনি মুখ কাঁচু মাচু করে একটা চোরের মতো একটা চেয়ারের কোণে বসে রয়েছেন চুপ করে। তার এই অবস্থা দেখে আমি বুঝলাম যে তিনি বেশ ভয়ের মধ্যে রয়েছেন। তার মুখ দিয়ে রাগ কাটছেন না তিনি। গতকালকের ওই কান্নার রোল তার ভেতরে দমকে দমকে হয়তো উঠছে। তা ভাবছেন যে আমি কি পাপ করেছিলাম, যা আজ এসে আমি এই খানাগুলো পড়লাম। আমি এসে আজকে আমার আমও গেছে, আমার ছালাও গেছে, না থাকতে পারবো বিদেশে, না থাকতে পারবো দেশে। বিদেশে থাকলে কি হবে? আমি বলেছিলাম পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসবে, ছোট হয়ে আসছে। আমার কথা তখন অনেকে তেতো লেগেছিল, সবাই বলেছিল গুজববাজ। এখন দেখুন যেখানে যেখানে ডক্টর গিয়েছেন, আমাদের ইউনূস গিয়েছেন, সেখানে বিপদের মধ্যে পড়েছেন। তিনি নয় কোনো মতে বেঁচে বেরিয়েছেন। কিন্তু শফিকের কি হবে? একবার শফিককেও দেখেছিলাম, সেই শফিকের কি হাল হয়েছিল। ওরা যেখানেই যাক, পৃথিবীর যে প্রান্তে যাবে, আমি বলেছিলাম না, সেই প্রান্তে আওয়ামী লীগ এদেরকে তাড়া করবে, এদেরকে ছেড়ে কথা বলবে না। এই গেল তো দুটো। আজকে আর আমাদের ডক্টর ইউনূস কিন্তু আর সামনে টামনে আসেননি। তার বোধহয় কাঁপুনি একটু বেশিই দিচ্ছে, কারণ খবরের কাগজে বেরিয়েছে যে এপারে খুব রকম জবরদস্ত সমস্ত তোলপাড় হচ্ছে, এটা খবরের কাগজে বেরিয়েছে। আমি যে কপিটা আজকে সকালবেলা এই যে পোস্টটা আপনাদের দিয়েছি, সেই পোস্টটা খবরের কাগজেও বেরিয়েছে। আমার এটাই তো তোলা যায় না, ফলে আমি দেখাতে পারি না। এখন গতকাল কি হয়েছে? গতকালকে আমাদের নরেন্দ্র মোদী 6 তারিখে, আপনারা জানেন 6 তারিখে হচ্ছে বিহার নির্বাচন, লোকসভা নির্বাচন। তা বিহারের যতগুলো সিট আছে ততগুলো সিটেই বিজেপি জোট প্রার্থী দিয়েছে। ইন্ডিয়ার মধ্যে রয়েছে আমাদের নীতিশ কুমার এবং বিজেপি মিলে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে। সেই সমস্ত জায়গায় সভাগুলো 2-3 দিনের মধ্যে শেষ করতে হবে। মানে আজকে হলো গিয়ে 3 তারিখ, আজকের মধ্যে শেষ করতে হবে। কারণ 4-5 2 দিন অফ, 6 তারিখে ভোট হওয়ার 48 ঘন্টা আগে পর্যন্ত সমস্ত রকম প্রচার বন্ধ।
তা আছে ডক্টর জয়শঙ্কর, রাজনাথ সিং, অজিত দোভাল এবং অমিত শাহের ওপরে। কালকে রাত্রি 1:30 অবধি আমি জেগেছিলাম এবং প্রচুর তৎপরতা দেখেছি যে আমাদের বিভিন্ন আমলা, তারপর সেনাবাহিনীর লোকজন এবং বিভিন্ন এজেন্সির কর্তারা তারা খুব দৌড়ঝাঁপ করছেন। সাউথ ব্লক নর্থ ব্লকে খুব দৌড়ঝাঁপ করছেন, কারণ দুজন দুদিকে বসেন। অমিত শাহ বসেন নর্থ ব্লকে আর রাজনাথ সিং বসেন সাউথ ব্লকে, আর অজিত দোভালের দুদিকেই অফিস রয়েছে। জয়শঙ্করজি বসেন নর্থ ব্লকে। তো এদের নর্থ ব্লক সাউথ ব্লক এই সমস্ত করতে হচ্ছে। তারপরে রাত্রিবেলা আমি খবর পেলাম, আজকে যেটা খবর পেলাম, রাত্রিবেলাতে একটা জয়েন্ট কনফারেন্স, একটা রুম একটা করা হয়েছিল, করা আছে, সেটা হচ্ছে সাউথ ব্লকে। তখন সবার নর্থ ব্লকে যারা ছিলেন তারা সব সাউথ ব্লকে চলে আসেন, সাউথ ব্লকে এসে বাকি মিটিংটা ভোরবেলা অবধি হয়। এই যে ভোরবেলা অবধি মিটিংটা হয়েছে, মিটিংয়ে কি নির্যাস না নির্যাস, কি কথাবার্তা হয়েছে, বিশ্বাস করুন আমি বিন্দুমাত্র জানতে পারিনি। আমি এখানে বড় বড় কথা বলে দেবো, তারপরে সেটা ভুল প্রমাণিত হবে, ওটা বলার তো কোনো অর্থ নেই। আমার কাছে কোনো খবর আসেনি। যদি খবর পাই তাহলে রাতের দিকে হয়তো খবর পেতে পারি, তখন আপনাদের নিশ্চয়ই আমি কালকে জানাবো। যদি পাই, পাবোই এমন কোনো কথা নেই, কারণ এই জিনিসগুলো এত গোপনীয়তার মধ্যে হয়, যেখানে একটা 6 তারিখ থেকে একটা এয়ার এক্সারসাইজ হবে, আর পাকিস্তানে একটা এয়ার এক্সারসাইজ অলরেডি চলছে। এখন পাকিস্তানের ব্যাপারে কথা হচ্ছে না বাংলাদেশের ব্যাপারে কথা হচ্ছে, সেটাও তো আমি জানি না। তাহলে আমি বলবোটা কি? অবশ্যই যদি পাকিস্তানের কথা হয় তাহলে পরে বাংলাদেশের কথাও আসবে, কারণ এখানে ধরা হয়েছে ত্রিশূলের দুটো ফলা, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর মধ্যখানে একটা হচ্ছে অস্ত্র, যেটা বর্ম থাকে, অস্ত্র। তো ত্রিশূলের তো 3টে দিকই তো, মানে 2টো দিকই আছে, তা 2টো দিকই নিয়ে আলোচনা হওয়ার কথা। এখন দেখা যাক সে আলোচনাটা কতদূর কি হয়েছে। তবে এদিকে যেমন তৎপরতা, ওদিকে পালানোর তৎপরতা, এদিকে আক্রমণের তৎপরতা, ওদিকে পলায়নের তৎপরতা। এই 2 তৎপরতার মধ্যে কে জেতে আর কে হারে, এখন সেটা দেখার জন্য আমি বসে আছি। অনেকদিন আগে আমি বলেছিলাম আমার এখন গ্যালারিতে বসে খেলা দেখার সময়, সেই সময়টা কিন্তু এসে গেছে। কেমন খেলা জমে যাবে, সার্কাস পার্টি কিরকম ন্যাজে গোবরে হবে আর কিরকম দৌড়াবে, পুরো দৌড়ের ওপর থাকবে। ভারতবর্ষে এদেরকে দৌড়ের ওপরে রেখে দেবে। আমরা শুধু চুপ করে ধৈর্য ধরে কটা দিন বসে থাকুন। আর শেখ হাসিনা যা বলে দিয়েছেন, তিনি ফিরবেন, খুব শীঘ্রই ফিরবেন এবং সুস্থভাবে প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। আমি আজও বলছি উনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। কি ইকুয়েশনে ফিরবেন না ফিরবেন সেটা গোপনীয়, সেটা আমি ভাঙতে পারবো না, সেটা সরকারি একটা পরিকল্পনার ব্যাপার। এটা নিয়ে আমায় অনুরোধ করবেন না, আমি বলতে পারবো না। বাংলাদেশের অস্থির রাজনীতির নতুন ডাইমেনশন, অনিশ্চিত ভবিষ্যতের পথে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের একটি বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের অধিবেশনে যাবার পরে দেশে ফিরে এমনভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন যে তিনি ইউনূসের ভিতরে জেনারেল জিয়াকে দেখতেছেন। এটা নিয়ে তীব্র সমালোচনা, আলোচনা নানা রকম হয়েছে। তবে অনেকেই বলেছে ক্ষমতায় যাবার জন্য ইউনূসকে খুশি করার জন্য সর্বোচ্চ পর্যায়ে তৈলমর্দনের মতো এমন প্রশংসা তিনি করেছেন। কারো কারো মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের বিবেক থেকে করেননি, হয়তো নির্দেশিত হয়ে তিনি করেছেন। এরপরে লন্ডনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পরে তিনি আরো উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন সারা দেশের মানুষ আনন্দিত, সারা দেশের মানুষ খুশি এবং উচ্ছ্বসিত, এমন ভাবে কথাবার্তা বলছিলেন। কিন্তু বিএনপির 2জন গুরুত্বপূর্ণ নেতা মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় এবং আরো 2-1জনে যে ভাষায় কথা বলতেন তাদের মুখে মনে হচ্ছে কষ্টে আটকে দিয়ে রয়েছে, আর কথা বলতে দেয়নি তাদেরকে। ইউনূসের কয়েক উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে, ইউনূস বাড়াবাড়ি করলে এই হবে ওই হবে, অনেক কথা বলেছিলেন। পরে তাদের মুখে এমনভাবে কষ্টে পেটে দেওয়া হয়েছে যে তারা আর কোনো কথা বলতে পারছেন না। এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে গত পরশুদিন জনাব তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি কানেক্ট হয়ে যে কথা বলেছেন, প্রথম আলো যেভাবে নিউজ করেছে যে অসাংবিধানিক, অগণতান্ত্রিক অপশক্তির কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে এমন শঙ্কা তিনি বোধ করছেন। প্রিয় দর্শক শ্রোতা, কেমন দেখছেন বিষয়টিকে? কিছুদিন যাবৎ ইউনূসের পার্টি সারা দেশের হাট ঘাট, গরুর বাজার, বাস স্ট্যান্ড দখলদার হিসাবে প্রচন্ডভাবে বিএনপির সমালোচনা করতেন। ঢাকার মিটফোর্ডে পাথর দিয়ে
নির্মমভাবে একজনকে হত্যা করার পরে প্রস্তর যুগের অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল। জামাত এবং এনসিপি তীব্রভাবে এই সমালোচনাগুলো পৌঁছে দিয়েছিলেন এবং লুটপাট, দখলবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি, মবের ক্ষেত্রে সবার শীর্ষে বিএনপি গেছিল। চাঁদা আদায় হয় পল্টনে, চলে যায় লন্ডনে, এরকম অনেক শব্দ। এবং বিএনপির নেতাদের সম্পর্কে স্লোগান দিতে গিয়ে অশ্লীল অশ্রাব্য শব্দ নামের পূর্বে ব্যবহার করে স্লোগান দেওয়া হয়েছে। তারপরেও ডক্টর ইউনূস এবং অন্যদেরকে খুশি করার জন্য যত প্রকার কথা বলা যায় সবই বলেছিলেন। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এখন অসাংবিধানিক, অরাজনৈতিক অপশক্তির কাছে নিঃশর্ত আত্মসমর্পণের শঙ্কায় আতঙ্কিত জনাব তারেক রহমান তিনি নিজেই তাই ব্যক্ত করেছেন। বিএনপি ঘরানারই বলা যেতে পারে একজন সাংবাদিক মাহবুব কামাল, আওয়ামী বিরোধী সাংবাদিক, তার একটা বক্তব্য আমরা শুনি। লন্ডন সফরের পরে মির্জা ফখরুল যখন বললেন যে পুরো জাতি আনন্দিত, তখন আমি পোস্ট দিলাম যে এক বেচা হইল, 7 বেচার মধ্যে 1 বেচা হইল, তারেক রহমানকে 1 বেচা দেওয়া হইলো, আরো 6 বেচা বাকি আছে। সাধারণ মানুষের কাছে যে বিষয়গুলি পরিষ্কার হয়, সেই জিনিসগুলি মির্জা ফখরুল মতো সিনিয়র পলিটিশিয়ান, আমির খসরু আমাদের সিনিয়র পলি, তাদের কাছে কেন ক্লিয়ার হয় না? লন্ডন সফরের পরে মির্জা ফখরুল যখন বললেন যে পুরো জাতি আনন্দিত, তখন আমি পোস্ট দিলাম যে 1 বেচা হইল। শুনলেন তার বক্তব্যটা। এখন শুধু এখানেই না, তাদের দলের অন্যান্য নেতৃবৃন্দ সম্পর্কে যে মন্তব্যটা আসছে, সাম্প্রতিক সময় এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলেছেন আমরা